প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত। নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 8 এর ত্রিকোণমিতি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস ত্রিকোণমিতি। প্রিয় শিক্ষার্থী, দেখো, ট্রিগোনোমেট্রি আমরা যদি দেখি তাহলে এখানে আসলে দুইটি শব্দের মিলে ত্রিকোণমিতি শব্দটি উৎপন্ন হয়েছে, সেটাকে আমরা বলছি যে ট্রিগোণ। এই ট্রিগোণ বলতে আসলে আমরা ত্রিভুজের তিনটি কোণকে বোঝাই। এটি একটা গ্রিক শব্দ, এটি কিন্তু পরীক্ষা অনেক সময় আসে তোমাদের। এটি একটা গ্রিক শব্দ। এই ট্রিগোণ মানে হচ্ছে তিনটা কোণ, অর্থাৎ ত্রিভুজের যে তিনটা কোণ এইটা। আর যে মেট্রি যে কথাটি আছে এটি দ্বারা বোঝায় আসলে পরিমাপ। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ত্রিকোণমিতি আসলে হচ্ছে ত্রিভুজের তিন কোণের পরিমাপ। ত্রিভুজের তিন কোণের পরিমাপের কথা বলা হচ্ছে ত্রিকোণমিতি। আমরা ত্রিকোণমিতি সম্পর্কে নিশ্চয়ই তোমাদের সাধারণ গণিত বইয়ে কিছু ধারণা আছে। আমরা আসলে সাধারণ গণিতে যেটুকু পড়েছি এখানে আসলে তার পরবর্তী থেকে আরও হায়ার আরও কিছু অ্যাডভান্স কিছু এখানে পড়ব। লক্ষ্য করো, ত্রিকোণমিতি বলতে আমরা এখানে শুরুতে যেটা বলছি সেটা হচ্ছে জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। প্রশ্ন হচ্ছে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্যটা কোথায়? আসলে আমি প্রথমে দেখো জ্যামিতিক কোণের কথা বলতে চাচ্ছি। জ্যামিতিক কোণের যে ধারণা সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে এটা 0 ডিগ্রি থেকে শুরু করে এটা হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত। এই ধারণাটি কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, অর্থাৎ জ্যামিতিক কোণের যে পরিমাপ সেটি কিন্তু 0 থেকে 360 ডিগ্রির এর মধ্যে সীমাবদ্ধ। আর ত্রিকোণমিতিক যে কোণের যে ব্যাপারটি সেটি কিন্তু যে কোনো দিকে হতে পারে। এটা এরপর এই ধরনের এইটা কিন্তু ধনাত্মক দিকেও হতে পারে, অনেক বড় পর্যন্ত, আবার এটি ঋণাত্মক দিকেও হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে জ্যামিতিক কোণের ধারণাটি 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সমান বা 0 থেকে বড়, আর 360 ডিগ্রি সমান বা 360 ডিগ্রি থেকে ছোট, এর মধ্যেই থাকবে। কিন্তু ত্রিকোণমিতিক কোণের যে পরিমাপ সেটা আমরা দেখতেছি এই কোণের পরিমাপ যেমন ধনাত্মক দিকে অনেক বড় হতে পারে, যেমন এখানে 800 ডিগ্রি 720 ডিগ্রি এটা হতে পারে, আবার এদিকে এমনকি এদিকে নেগেটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকে -500 ডিগ্রি হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে -500 ডিগ্রি হতে পারে, 720 ডিগ্রি হতে পারে, এরকম তোমার 2000 ডিগ্রি হতে পারে, 5000 ডিগ্রি কোণ হতে পারে। প্রশ্ন হচ্ছে এরকম কিন্তু অনেক অসীম, অর্থাৎ ধনাত্মক দিকে অনেক বড় কোণ পর্যন্ত যেতে পারে, ঋণাত্মক দিকেও যেতে পারে। তাহলে আমরা দেখলাম যে জ্যামিতিক কোণ সেটি কিন্তু 0 থেকে 360 ডিগ্রির মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল, কিন্তু ত্রিকোণমিতিক ধারণা কিন্তু এভাবে সীমাবদ্ধ না। এখন প্রশ্ন আসছে যে ত্রিকোণমিতিক আসলে কোণটা কিভাবে উৎপন্ন হয়, ত্রিকোণমিতিক কোণটি কিভাবে উৎপন্ন হয়। আমরা যদি লক্ষ্য করি তাহলে লক্ষ্য করবা যে তোমরা নিশ্চয়ই চতুর্ভাগ শিখে আসছো। চতুর্ভাগ দেখো, আমরা যে কার্টেসিয়ান স্থানাঙ্ক বলে থাকি, যেটাকে আমরা বলছি এক্স, এই জায়গাটাকে ও, এদিকে আমরা বলি যে হচ্ছে এক্স প্রাইম, আর এটাকে নাম বলছি হচ্ছে ওয়াই ও, এই জায়গাটার নাম আমরা বললাম হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম মিলে এখানে 4টা চতুর্ভাগ হয়। এটাকে আমরা বলি প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলবো দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলবো আমরা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে বলবো আমরা চতুর্থ চতুর্ভাগ। তাহলে দেখো, প্রথম চতুর্ভাগ আসলে কোন জায়গা পর্যন্ত সীমাবদ্ধ। আসলে একটা জিনিস, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যে কোনো কোণ যখনই উৎপন্ন হবে সেখানে এখান দিয়ে শুরু হবে। দেখো ও এক্স বরাবর এখান দিয়ে শুরু হবে। যদি এখানে 3 ডিগ্রি তাহলে হয়তো এরকম হবে। যদি বলো 60 ডিগ্রি কোণ তাহলে এখান থেকে এরকম একটা 60 ডিগ্রি আনুমানিক আমি নিলাম। দেখো 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে সেটি হচ্ছে প্রথম চতুর্ভাগের এরিয়াটা কভার করে। এরপরে আরও 90 হলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে কোনো কোণ যদি উৎপন্ন করতে হয় সেটি প্রথমে আসবে ও এক্স বরাবর, যে এখানে যে রশ্মিটা আছে সেইটা। এরপরে সেটি ঘড়ির কাঁটার, যদি সেটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে সেটি ধনাত্মক কোণ। যদি সেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে সেটি ঋণাত্মক কোণ। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। তার মানে আমি ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ আলোচনায় চলে গেলাম। অর্থাৎ ধনাত্মক কোণের জন্য এই যে রশ্মিটা আছে সেটাকে কিন্তু ধনাত্মক কোণের জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। ধনাত্মক কোণের জন্য, বারবার করে বলছি, ধনাত্মক কোণের জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, আর ঋণাত্মক কোণের জন্য সেটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। সেটি হচ্ছে
মূল কথা। তাহলে আসো দেখি আমরা কয়েকটি কোণ নিয়ে আলোচনা করি। বোর্ড পরীক্ষাও আসে 2020 সালে যে প্রশ্ন আছে সেখান থেকে আমরা দেখতে পাই যে একটি ম্যাথ এভাবে দেওয়া হয়েছে যে এত কোণের অবস্থান কোন চতুর্ভাগে নির্ণয় করো। যেমন দেখো এখানে একটা আমি কয়েকটি করে দিচ্ছি, তার মধ্যে একটা আছে 430 ডিগ্রি কোণের অবস্থান কোন চতুর্ভাগে। আমরা কিভাবে করব এই জাতীয় আসলে? দেখো এখানে হচ্ছে 430, এটাকে তোমরা 90 দিয়ে ভাগ করবে। যেমন 5 নং 45, এটা বেশি হয়ে যাচ্ছে, আমরা 4 নং 36 বলতে পারি। দেখো এটা আমরা বলতে পারি 4 × 90, তার মানে দেখো 4 নং 36। আচ্ছা, এর সঙ্গে দেখো আরো কত যোগ করলে এটা হবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর সাথে দেখো এখানে 40 আর এখানে 30, এর সাথে আরো 70 ডিগ্রি আমাকে যোগ করতে হচ্ছে, তাহলে কিন্তু আমাকে এইটা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 4 নং 36 মানে 360 ডিগ্রি প্লাস এর সঙ্গে যোগ হচ্ছে 70 ডিগ্রি। সবকিছু প্লাসে নিবে, মাইনাসে নিবে না। যখন ধনাত্মক কোণ থাকবে দুটোকেই দেখবা প্লাস চিহ্ন আকারে। এখানে অনেক সময় বলতে পারে অনেকে যে স্যার আমরা এটাকে 5 নং 45 বিয়োগ 20 লিখবো। এটাও আমি বলি, যখন তোমাকে চতুর্ভাগ নির্ণয় করতে বলবে, যদি সেটা পজিটিভ কোণ হয় সবকিছু প্লাসের মাধ্যমে নিবা, নেগেটিভ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তাহলে আসলে দুই দিকে ঘুরতে হয়। দেখো এখানে এই কোণটি আমরা এখানে এই ছবিতে কিভাবে আঁকবো, তাহলে আমি যদি এখানে দেখো একটা ছবিতে এঁকি বুঝাই দিই, এখানে আর চতুর্ভাগ উল্লেখ করার দরকার নেই, আমরা এইভাবে একটা দাগ দিব। দেখো এখানে 90 ঘুরবে হচ্ছে 4 বার, তাহলে আমরা এখান থেকে ঘুরলে শুরু হচ্ছে। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই যে 4 ঘর 90 ডিগ্রি ঘুরেছে। দেখো 4 ঘর 90 ডিগ্রি ঘোরার পর তারপরে 70 ডিগ্রি, তারপরে আনুমানিকভাবে এরকমভাবে নিলাম 70 ডিগ্রি। লক্ষ্য করো এরকম কোণ তোমরা আগে কখনো আঁকোনি। দেখো এই যে কোণটি আমাদের এখানে উৎপন্ন হলো, এটিকেই আমরা বলছি এটা হচ্ছে 430। তাহলে দেখো এরকম যে কোনো কোণের ছবি কিন্তু আঁকা যাবে। এরকম প্রয়োজনে আমরা এরকম বারবার করে ঘুরে আমরা এখান দিয়ে বুঝাচ্ছি যে এখান দিয়ে কোণটা শুরু হয়েছিল, এখান দিয়ে আসছে। এটা দেখো 1টা 90, এটা 2টা 90, এটা হচ্ছে 3টা 90, এটা 4টা 90, 4টা 90 ঘোরার পর সে আরও 70 ডিগ্রি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরকম একটা ছবি এঁকে আমরা এইভাবে বলে দিতে পারি, এরকম একটা ছবি এঁকে, এরপরে অনেক ব্যাখ্যা দেওয়া আছে বইতে, এত কিছু বলার দরকার নেই। আমরা এরকম একটা ছবি দিয়ে বলবো যে না 430 ডিগ্রি কোণের অবস্থান প্রথম চতুর্ভাগে। নিশ্চয়ই মনে আছে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, আর এটা চতুর্থ। তাহলে এরকম একটা ছবি এঁকে আমরা এখান থেকে বলে দিতে পারি যে অতএব 430 ডিগ্রি কোণের অবস্থান এটি হচ্ছে প্রথম চতুর্ভাগে। আরও কয়েকটি আসো আমি যদি দেখাই, বইতে যা নেই এরকম একটা দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো 570 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি। দেখো এখানে বলছি যে 6 নং 54, অর্থাৎ এখানে আমরা বলছি 540 ডিগ্রি, এর সাথে দেখো আরও 30 ডিগ্রি যোগ করলেই তাহলে হয় 570 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা এটাকে আমরা 90 দিয়ে ভাগ করবো, দেখবো 6 পয়েন্ট সামথিং। আবার বলছি তাহলে যেটা দেখো প্রথমে দেখো 6 নং 54, তখন আমাদের যেটা হচ্ছে 540, এর সাথে আরও 30 যোগ করলে আমরা এটা বলছি যে 7 নং মনে করো 63, 630 হয়ে যাচ্ছে। তারপরে বিয়োগ 60 করলে এই প্লাস মাইনাস দুটো কিন্তু নেওয়ার চেষ্টা করবে, নিলে যে হয় না তা না, আমি বলেছি দুটো নেওয়ার চেষ্টা করবে, দুটোকে প্লাসের মাধ্যমে রাখবে, তাহলে কিন্তু সুবিধা। তা যদি এটা লিখতে পারো, এখন দেখো যদি আমরা এই ছবিটি আঁকি, 90 ঘুরবে 6 বার, 1টা 90, 2টো 90, 3টা 90, 4টা 90, 5টা 90, 6টা 90, 6টা 90 ঘোরার পর আরও 30। এখানে কিন্তু অবশ্যই এভাবে তীর চিহ্ন দিবে যে ছবিটা এদিকে ঘুরেছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো এখানে 6টা 90 ঘোরার পর তারপরে 30 ডিগ্রি, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এটাই হচ্ছে 570 ডিগ্রির ছবি। তাহলে এরপরে আমরা নিচে লিখে দিব যে আমরা চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি 570 ডিগ্রি এই কোণটি আমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
তাহলে এই কোণটি আমরা বলতে পারি অবশ্যই এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। যদি এটা একটা নেগেটিভটা দেখো, যদি আমরা এখানে বলি যদি এখানে বলতাম -570, তখন এখানে একটা মাইনাস চিহ্ন নিব, এখানে একটা মাইনাস এবং এটাও মাইনাস। এবার লক্ষ্য করো 6×54 অর্থাৎ এর সঙ্গে -30 সব মিলে যেটা হচ্ছে -500। আচ্ছা, তার মানে লক্ষ্য করো এইটা যখন মাইনাস কোণ থাকবে, এটা মাইনাস এটাও মাইনাস। অনেক সময় তোমরা 7 লিখতে চাও, তারপরে প্লাস লিখতে চাও, এরকম নিবে না, তাহলে তুমি একই দিকে ঘুরতে পারবে। লক্ষ্য করো যদি এটা হয়, আগেই বলেছি নেগেটিভ কোণ হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে 6 বার, একটা 90, দুটো 90, তিনটা 90, চারটা 90, পাঁচটা 90, ছয়টা 90 ঘুরে তারপরে আরো 30 ডিগ্রির মতো ঘুরবো। অর্থাৎ দেখো এরকম ভাবে, অর্থাৎ এই যে কোণটি এটি হচ্ছে -570 ডিগ্রি। দেখো কত ইন্টারেস্টিং, যখন প্লাস ছিল তখন সে পড়েছিল তৃতীয় চতুর্ভাগে, যখন মাইনাস তখন সে কিন্তু চলে গেল দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এটি তোমরা শিখবে। এটি শেখার পর যে বলছে কোণ পরিমাপের সাধারণত দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়। কোণ পরিমাপের একক, আমরা এখন চলে যাচ্ছি কোণ পরিমাপের একক। কোণ পরিমাপের একক, কোণ পরিমাপের একক। এই কোণ পরিমাপের একক এসএসসিতে আছে দুই ভাবে, এইচএসসিতে যে বলা আছে তিন ভাবে। তোমরা আপাতত দুই ভাবে পড়বে, তিন ভাবের কথা আর আমি যেতে চাচ্ছি না, তিন ভাবের কথা গেলে ভুলে যাবো। তাহলে কোণ পরিমাপের যে একক আছে, প্রথমটা বলছে যে ষাটমূলক। ষাটমূলক পদ্ধতি, আর পরে যেটি আছে সেটি বলছে বৃত্তীয়। তাহলে আরেকবার বলছি, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে ষাটমূলক পদ্ধতি কাকে বলে সেটি একটা আমরা বুঝবো যে ষাটমূলক পদ্ধতি কাকে বলে। ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে, দেখো সমকোণকে কোণের পরিমাপ, এখানে বলছে যে কোণের পরিমাপের একক ধরা হয়। এই পদ্ধতিতে এক সমকোণকে সমান, দেখো এক সমকোণ কোণ আমরা নিশ্চয়ই জানি, এক সমকোণকে দেখো সমান 90 ভাগে ভাগ করে, এরকম দেখো তোমাদের চাঁদার মতো যেরকম সুন্দর সুন্দর করে এখানে দেখো 90 এর মতো ভাগ আছে, এরকম সুন্দর সুন্দর করে এক সমকোণ যে কোণটা তাকে সমান 90 ভাগে ভাগ করে, প্রত্যেক ভাগকে বলা হয় 1 ডিগ্রি। আচ্ছা 1 ডিগ্রি, অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আবার 1 ডিগ্রি মনে আছে তোমাদের চাঁদা একদম ছোট্ট একটা কোণ দেখবা 1 ডিগ্রিকে আবার 60 মূলক 60, তাহলে 1 ডিগ্রি দেখবা একদম ছোট্ট একটা কোণ 1 ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করে তার প্রত্যেক ভাগকে বলা হচ্ছে 1 মিনিট। আর আবার 1 মিনিট চিন্তা করো কত ছোট কোণ, তাকে আবার 60 ভাগে ভাগ করে তার প্রত্যেকটি কোণকে বলা হচ্ছে 1 সেকেন্ড। তার মানে এখান থেকে দেখো এই ষাটমূলক পদ্ধতির দুইটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখান থেকে দেখো যে আমরা যদি উল্টো দিক দিয়ে লিখি সেভাবে বলছে যে 90 ডিগ্রি, এভাবে পড়বে 90 ডিগ্রি সমান সমান 1 সমকোণ। আচ্ছা প্রথমে দেখো 90 ডিগ্রির কথা বলছি, এবার দেখো আমরা এটা বলছি যে 60 মিনিট 60, এভাবে মিনিটের মাথার পরে একটা দাগ দিব, এটাকে পড়বো 60 মিনিট 1 ডিগ্রি। নিশ্চয়ই এই ডিগ্রি পড়তে তোমাদের কোনো অসুবিধা নেই, তারপরে এখানে লিখে দিচ্ছি। আচ্ছা এবার দেখো সেকেন্ডে যাব, তখন আমরা বলছি 60, এখানে দেখো সেকেন্ড সমান সমান আমরা এখানে বলছি 1 মিনিট। দুইবার লিখছি, এটাও মিনিট এটাও মিনিট, এটা হচ্ছে আমাদের পড়তে হবে মিনিট, সেই জন্য আরেকবার লিখে দিলাম। তাহলে দেখো আবারও বলছি, প্রথমে ছিল 90 ডিগ্রি, অর্থাৎ 90কে সমান এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করে তার এক এক ভাগকে আমরা 1 ডিগ্রি বলেছি। যে একটা আবার বলছি যে আমরা 90 ডিগ্রি সমান সমান এক সমকোণ, তাহলে এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করে তার প্রত্যেকটি ভাগের নাম বলেছি আমরা 1 ডিগ্রি।
দেখো 1 ডিগ্রিকে আবার সমান 60 ভাগে ভাগ করে তার প্রত্যেকটি ভাগকে বলেছি হচ্ছে 1 মিনিট। তারপরে দেখো 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি হচ্ছে, আবার দেখো 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। খুব ইন্টারেস্টিং এইটা কিন্তু। এরপর দেখো রেডিয়ান কাকে বলছে, রেডিয়ান এখানে আমরা বলছি যে একটা বৃত্ত ব্যাসার্ধের সমান চাপ। ব্যাসার্ধ সমান চাপ মানে কি, দেখো ব্যাসার্ধ এখানে মনে করো 5 সেন্টিমিটার যদি হয়, এই চাপ যেখানে 5 সেন্টিমিটার, এইখান থেকে এসে এরকম মাপ না, বিষয়টা এরকম যদি 5 সেন্টিমিটার হয়, এখান দিয়ে দেখো এখান দিয়ে এই চাপটা যখনই 5 সেন্টিমিটার হবে, অর্থাৎ এই মাপটা আর এই চাপ, হ্যাঁ, এই ব্যাসার্ধের সমান চাপ এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা 1 রেডিয়ান। রেডিয়ানকে দেখো মাথার উপরে অনেক সময় এভাবে সি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। রেডিয়ানের ইংলিশ এটা তোমাদের বইতে নাই যদিও। রেডিয়ান মূলত হচ্ছে সার্কুলার সিস্টেম, সেখানে এই জন্য এখানে সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো এটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতির একক। বৃত্তীয় পদ্ধতির কথা বলা আছে যে বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান কোণকে এক দেখো কোণের পরিমাপের একক দেওয়া হয়, তাহলে 1 রেডিয়ান কোণকে আমরা কোণের পরিমাপের একক ধরবো বৃত্তীয়। আরেকটা পদ্ধতি যেটা বলছিলাম সেটাকে বলা হয় শতমূলক পদ্ধতি। এটা বড় ক্লাসে আছে, যদিও এটা তোমাদের ব্যবহার নাই। এরপরে কতগুলো কথা একটু বলে দিব যে এরপরে কোণ পরিমাপের এককগুলো তোমরা এই বিশেষ করে এই 3টা সূত্র কিন্তু বিশেষভাবে মুখস্থ করবে। এরপরে লক্ষ্য করো এটি আছে যে কতগুলো প্রতিজ্ঞা আছে, এই প্রতিজ্ঞাগুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। যে প্রতিজ্ঞা 1, প্রতিজ্ঞা 2। প্রতিজ্ঞা 1 বলেছে যে কোনো দুইটি বৃত্ত স্ব পরিধি এবং ব্যাসের, অর্থাৎ বৃত্ত ছোট হোক আর বড় হোক, হ্যাঁ, ছোট বৃত্তের হোক আর বড় বৃত্ত হোক, তাদের যদি পরিধি আর যদি ব্যাসের অনুপাত করো সেটি সবসময় সমান হবে। এর একটি প্রমাণও এখানে দেওয়া আছে। এই প্রমাণটিও আদৌ খুব একটা দরকার নাই, যার কারণে পড়ানো হলো না। তাহলে আমরা যেটা বললাম যে স্ব মানে কি, একটা নিজ নিজ যে বৃত্তই তুমি আঁকো না কেন সেই বৃত্তে যে পরিধি এবং ব্যাসের যে অনুপাত সেটি কিন্তু সমান, এটি বলেছে। দেখো অনুসিদ্ধান্ত 2 আছে, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি r হলে, ব্যাসার্ধকে যদি r বলা হয় তাহলে পরিধি হবে হচ্ছে 2πr, এটি বলে দিয়েছে। এই পায়ের একটা মান আছে, পায়ের মান এটা তোমরা মুখস্থ করবা 3.1416, এ পর্যন্ত পড়লেই হবে। এর আরো বড় মান আমরা উপরের ক্লাসে পড়ে মুখস্থ করে থাকি। প্রতিজ্ঞা 3 আছে, দেখবা প্রতিজ্ঞা 3 কি বলেছে, বৃত্তের দেখো যদি একটা বৃত্ত হয় কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। এই উপপাদ্য তোমরা এখনো পড়োনি। দেখো এই চাপটা, এটা একটা চাপ, এই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে এই নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা যদি এখানে নাম দিই এ ও বি, তাহলে এ ও বি একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই যে দেখো এখানে আমরা বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ এ ও বি এটা আসলে সমানুপাতিক। কার সমানুপাতিক? লক্ষ্য করো সমানুপাতিক, এখানে মাথা এক করবে না, সমানুপাতিক এটা বলছে যে চাপ। তাহলে দেখো এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ছিল এ ও বি। তার মানে আমরা এখান থেকে এই যে অনুসিদ্ধান্ত বলেছে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। বৃত্ত কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। এরপরে যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আছে সেটি তোমরা এখন একটু পড়বে, দেখে নাও। গুরুত্বপূর্ণ 2টি প্রমাণ আছে, একটা হচ্ছে প্রতিজ্ঞা 4। সেখানে বলেছে যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। রেডিয়ান কোণ আমরা এটা আসলে কিভাবে করতে পারি, রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। দেখো এই প্রমাণটি খুবই সহজ, আমি খুব অল্প কথায় একটু বুঝিয়ে দিই। যদি তুমি একটা বৃত্ত চিন্তা করো, দেখো রেডিয়ান কোণ কাকে বলে আমরা একটু আগে পড়েছি যে এখানে ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করে, তাহলে এই ব্যাসার্ধ আর এই চাপটা সমান, আমরা এটা কিন্তু ধরে নিয়েছি। আমি এখানে যদি নাম দিই এটা ও, এখানে বি, আর এই জায়গাটার নাম দিয়েছে হচ্ছে পি। ওকে, ভালো কথা। এখন দেখো আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট, এখানে দেখো এখানে নাম দিয়েছে এ, সোজা একটা লম্ব টেনছে, সোজা একটা লম্ব টেনের নাম দিয়েছে এ বি, আর এদিকে সি। তারা বলেছে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে দেখো পি এ বি একটি রেডিয়ান কোণ, এটা হচ্ছে 1 রেডিয়ান। আমরা এভাবে যদি লিখতে চাও তোমরা এখানে লিখবে 1, মাথার পরে ছোট্ট একটা সি দিতে পারো, 1 রেডিয়ান। আচ্ছা, প্রমাণ করতে হবে যে কোণ পিওবি একটি স্থির কোণ বা ধ্রুব কোণ। ধ্রুব মানে কি, যার মান নির্দিষ্ট, সেটি কিন্তু ধ্রুব কোণ বলে। আচ্ছা, তাহলে এটি একটা ধ্রুব কোণ, এটি তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণের শুরুতে দেখো
যে OB এর উপর OA এটা একটা লম্ব আঁকতে বলেছে। লম্ব আঁকলে দেখো এখানে যদি লম্ব আঁকো তাহলে এই কোণটি, এই পুরো কোণটি আসলে AOB কোণটি যেভাবে এক সমকোণ হয়ে যায়, এটা লম্ব আঁকছি। এখন দেখো লম্ব আঁকার পরে যেটা হয়েছে, তুমি এখান থেকে যে চাপ AB, এই AB আসলে কোন চাপ হয়ে গেছে দেখো, পুরো পরিধির 1/4 মানে কি, যদি সমান হতো তাহলে পরিধির অর্ধেক হতো। পরিধি মানে কি, চারিপাশে যেটা আছে, যদি এইভাবে সোজা দাগ দিতাম তাহলে অর্ধেক হতো, আর এখান দিয়ে লম্বটা আসছে তাই 4/1 হয়ে গেছে। হ্যাঁ, তা সেই কথাটি বলে দেওয়া আছে যে OA লম্ব বৃত্তের পরিধিকে A বিন্দুতে ছেদ করে। যখন A বিন্দুতে ছেদ করে তখন বলছে যে চাপ AB, তাহলে এই চাপ AB কি হয়েছে, পরিধির 1/4। তাহলে আমরা এখান থেকে বলছি পরিধির 1/4। তাহলে কি 4/1, তাহলে 4 ইন্টু পরিধি কত বলো, 2πr। তাহলে 2πr যদি হয় তাহলে আমরা এখান থেকে যদি কাটাকাটি করো, দেখো এখানে যেটা থাকলো একটু উপর থেকে πr, এই 2 4 এর সাথে কাটাকাটি করলে নিচে একটা 2, তার মানে আমরা এটা পেয়ে গেলাম। দেখো এখানে বলেছে প্রতিজ্ঞা 3 হতে পাই, দয়া করে এটা কেউ লিখবা না, আমরা লিখব বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। অর্থাৎ আমার কথা বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। তাহলে লক্ষ্য করো, এই কথাটি লিখে নেওয়ার পরে তুমি প্রথমে যেটা লিখবে যে কোণ, লক্ষ্য করো POB কোণ, তুমি যখন POB কোণ নিচ্ছ তখন আসলে কোন চাপ, এইটা উপরে নিচ্ছি, তাহলে এক্ষেত্রে চাপ আমাদের নিচে নিতে হবে, চাপ হচ্ছে আমাদের হচ্ছে PB বা BP, যে কোনটা লিখতে পারো, বইতে যেটা আছে PB লেখা আছে। তাহলে এই কোণটি আসলে এইটার সমানুপাতিক ছিল। আর যখন বড় কোণ নিচ্ছ, বড় কোণ মানে হচ্ছে কোনটা, কোণ দেখো AOB তুমি যখন নিচ্ছ তখন আসলে চাপ কোনটা হবে, চাপ হবে AB চাপ। লক্ষ্য করো এইটা মানে হচ্ছে এক সমকোণ, তুমি যেটা ইজিলি এখন বসিয়ে দিতে পারো। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি যে কোণ POB কোণ সমান সমান চাপ PB আর এখানে হচ্ছে চাপ AB গুণ হচ্ছে কোণ AOB কোণ। তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখান থেকে দেখবে এই যে চাপ PB, এটা বলেছিলাম ব্যাসার্ধের সমান, তাহলে এটা ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই চাপটা, এই যে এখানে দেখো চাপ PB হচ্ছে r, এই ছাড়া আর কিছুই না। তাহলে চাপ PB বলতে আমরা বলছি r। দেখো চাপ AB উপরে আমি বের করে রেখে আসছিলাম, যেটি একটু আগে মুছে ফেলা হয়েছে, এটা হচ্ছে বলছি πr/2 ছিল। আচ্ছা, এর সাথে গুণ দেখো কোণ AOB কোণ, এটা দেখো 1 সমকোণ। তাহলে আমার যদি গুণ করে উল্টা দিই তাহলে দেখো এখানে থাকছে r ইন্টু, এটা গুণ করে উল্টা দাও তাহলে এখানে 2 দেখো πr সমকোণ। দেখো এখানে r যদি কেটে যায় তাহলে এখানে থাকে 2/π সমকোণ। একটু লক্ষ্য করো এখানে কোনো মান কি পরিবর্তিত হতে পারে, কোনো মানটি কিন্তু এখান থেকে পরিবর্তিত হতে পারে না। যেমন 2 মান ফিক্সড, পায়ের মানও একটা জানি 3.1416। তাহলে দেখো এই টোটাল এমন একটা মান আছে যেটি কখনো পরিবর্তন না, অর্থাৎ ফিক্সড একটা মান আছে। তাই আমরা বলতে পারি যে অবশ্যই যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। এরপরে দেখো রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ করার পর যে আমি তোমাদের বলছিলাম যে সার্কুলার সিস্টেম, সেই সংজ্ঞাটি দেখবে এর পরে দেওয়া আছে যে বৃত্তীয় পদ্ধতিতে মনে বলছে সার্কুলার সিস্টেম, অর্থাৎ রেডিয়ান এককে কোন পরিমাপ কে তার বৃত্তীয় পরিমাপ বলা হয়। এটি অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। এখন যে কথাটি আছে দেখো তোমাদের প্রতিজ্ঞা 5, এটিও তোমরা পড়বে, আমি খুব সংক্ষেপে তোমাদের একটু দেখে দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো প্রতিজ্ঞা 5 এটি বলেছে যে কোন বৃত্তের ব্যাসার্ধ যদি এখানে r হয়, আমরা বলছি যে ওই বৃত্তে s দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে। দেখো এই যে চাপ অর্থাৎ এখান থেকে এই যে চাপ, এই চাপটার নাম বলছে s, আর কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে তখন এখানে আমরা বলছি যে s = r থিটা। এটাই তোমাকে প্রমাণ করতে হবে, কিন্তু এই সূত্রটি কেবলমাত্র প্রযোজ্য হবে যখন দেখো থিটা মাস্ট বি রেডিয়ান, যেখানে থিটা রেডিয়ান, যেখানে
থিটা রেডিয়ানে প্রকাশিত কোণ, রেডিয়ানে প্রকাশিত কোণ, এটি কিন্তু মনে রাখতে হবে। এই সূত্রটি কেবলমাত্র প্রযোজ্য হবে যখন আসলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি বা কিভাবে এটা প্রমাণ করতে পারি। দেখো এই প্রমাণটি কিন্তু খুব একটা কঠিন না, খুবই সহজ একটা প্রমাণ। এখানে শুধুমাত্র তুমি একটা রেডিয়ান কোণ নিয়ে নিবা। এখানে যদি আমরা কতগুলো নাম দিই, যেমন ও, এই জায়গাটা এ, আর এই জায়গাটার নাম আমরা বললাম হচ্ছে বি। এখন দেখো রেডিয়ান কোণ কাকে বলে একটু আমি পড়িয়েছি, ব্যাসার্ধের সমান চাপ। এই ব্যাসার্ধের সমান এইখান দিয়ে যাবো যে আমরা বললাম এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধের সমান চাপ। তার মানে আমরা এটাকে যদি যোগ করে দিই তাহলে আমরা এখান দিয়ে যেটা পাবো, এই কোণটার নাম বললাম হচ্ছে পি। লক্ষ্য করো এই যে এটা কিন্তু 1 রেডিয়ান, আর এই কোণটিকে মাস্ট যেহেতু এখানে রেডিয়ানে নিয়েছি তাই এখানে থিটা না নিয়ে অবশ্যই এখানে থিটা রেডিয়ান নিতে হয়েছে। এটা তোমরা পড়লেই বুঝতে পারবে। একটু আগে আমরা যেটা বলেছিলাম যে আমরা জানি, দেখো বৃত্তচাপ দ্বারা কেন্দ্রের উৎপন্ন কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। সেই একই সূত্র আমরা এখানে যদি ব্যবহার করি, দেখো এখানে চাপ প্রথমে নিয়েছি এবি, আমি এখানে বড়টা নিলাম, ছোটটা নিলাম, এই যে চাপ ছোটটা। এরপর যদি আমি চাপ বড়টা নিই, বড়টা মানে হচ্ছে টিবি, তাহলে লক্ষ্য করো এখান থেকে আমরা যেটা পাবো যে ছোটটার জন্য কোণ কেন্দ্রে উৎপন্ন কোণ কত, কোণ ইও বি কোণ, আর বড়টার জন্য কোণ উৎপন্ন কোণ পিও বি কোণ। ওকে, লক্ষ্য করো এখন তুমি যদি এখান থেকে চাপ এবি ইকুয়াল বের করতে চাও তাহলে কোণ ইও বি কোণ বাই কোণ হচ্ছে পিও বি কোণ ইন্টু চাপ পিবি। তাহলে দেখো কোণ এও বি কোণ, লক্ষ্য করো এও বি কোণ হচ্ছে থিটা রেডিয়ান, তাই এখানে লিখলাম থিটা। আচ্ছা, রেডিয়ান লিখতে পারো। আবার কোণ দেখো পিও বি কোণ, এটা হচ্ছে 1 রেডিয়ান, এখানে যেটা আছে চাপ পিবি। আচ্ছা, চাপ পিবি দেখো আমরা বলেছিলাম যে ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ, তার মানে এখানে দেখো আর, তার মানে এখানে যেটা থাকছে আর। দেখো এখানে এই এককগুলো কিন্তু পাওয়া হয়ে যাচ্ছে, এখানে বলছি এস, তার মানে আমরা এখানে এস ইকুয়াল এই আর এই হচ্ছে থিটা, তাহলে এস ইকুয়াল আর থিটা। এটি আরেকটি প্রমাণ ছিল, তোমরা একবার পড়লে এটি বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমি যেটা শিখালাম আরেকবার একটু বলে দিই। প্রথমে আমি শেখানোর চেষ্টা করেছি যে ত্রিকোণমিতি শব্দের অর্থ কী, তারপরে তো আলোচনা করেছি যে ত্রিকোণমিতির কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে পার্থক্যটা কী, তারপরে চেষ্টা করেছি যে বিভিন্ন ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ নিয়ে সেগুলো কোণ চতুর্ভাগে অবস্থিত। তারপরে বলেছি কয়েকটি প্রতিজ্ঞা অবশ্যই মুখস্থ করে রাখবে, আর তার মধ্যে বলেছি যে 2টা প্রতিজ্ঞা অবশ্যই প্রমাণ শিখবে, একটা হচ্ছে প্রতিজ্ঞা 4, একটা প্রতিজ্ঞা 5। এতক্ষণ ধরে যারা ক্লাসটি করেছো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আশা করি যেটুকু পড়িয়েছি সেটুকুর পরে তোমরা হোমওয়ার্কগুলো করে ফেলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।